আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা যা ভাবে সেটাই যেন করে ফেলে। জিমে ভর্তি হলে তারা নিয়মিত যায়, নতুন কোনো কাজ শিখতে চাইলে শিখে ফেলে। আর অন্যদিকে আমাদের অনেকেরই নতুন বছরের প্রতিজ্ঞাগুলো জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই কেমন হারিয়ে যায়। ব্যাপারটা কি? ওদের কি কোনো সুপার পাওয়ার আছে যা আমাদের নেই? হ্যাঁ, প্রশ্নটা আমাদের সবার মনেই ঘোরে। আর উত্তরটা কিন্তু মেধা বা ভাগ্যে নেই, বরং একটা মানসিক পদ্ধতির মধ্যে লুকিয়ে আছে। আমরা প্রায় ভাবি সাফল্য মানে একটা বিশাল লাফ, কিন্তু আসলে এটা হাজারো ছোট ছোট সঠিক পদক্ষেপের যোগফল। ঠিক। আর এই ছোট পদক্ষেপগুলো নেওয়ার শক্তিটাই হলো আসল সুপার পাওয়ার। হ্যারিস ডি ম্যাকফার্লেন তার ফোকাস ডিসিপ্লিন বইতে ঠিক এই শক্তিটাকেই কাটাছেঁড়া করেছেন। একদম। আর আজ আমরা কোনো বইয়ের সারসংক্ষেপ শোনানোর জন্য আসিনি। আমরা এই বইটার গভীরে ডুব দেব, এর মূল দর্শনটা বোঝার চেষ্টা করব। ঠিক। আমাদের আজকের লক্ষ্য হল এই একাগ্র শৃঙ্খলা বা ফোকাস ডিসিপ্লিনের পেছনের মনস্তত্ত্বটা কি এবং কিভাবে এটা আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে শুরু করে বড় বড় লক্ষ্য পর্যন্ত সবকিছু বদলে দিতে পারে তা খুঁজে বের করা। চলুন তাহলে শুরু করা যাক। আর শুরুতেই শৃঙ্খলার সবচেয়ে বড় যে ভুল ধারণাটা আছে সেটা ভাঙা যাক। হ্যাঁ, শৃঙ্খলা বা ডিসিপ্লিন শব্দটা শুনলেই তো কেমন একটা অস্বস্তি হয়, তাই না? মনে হয় কেউ যেন মিলিটারি বুট ক্যাম্পের কথা বলছে, কড়া নিয়ম, শাস্তি, নিজেকে কষ্ট দেওয়া, এই সব। কিন্তু ম্যাকফার্লেন বইয়ের শুরুতেই বলছেন আমরা পুরো ব্যাপারটাকেই ভুল বুঝেছি। ঠিক এখানটাতেই তিনি আলোচনার মোড়টা ঘুরিয়ে দিয়েছেন। তার মতে শৃঙ্খলা কোনো শাস্তি নয়, এটা একটা শান্ত শক্তি বা কোয়াইট স্ট্রেংথ। শান্ত শক্তি, এটা একটু বুঝিয়ে বলবেন। ধরুন ভোরবেলায় অ্যালার্ম বাজার পর আপনার মন বলছে মাত্র 5টা মিনিট প্লিজ, কিন্তু আপনার শরীরটা বিছানা ছেড়ে উঠে পড়ল। আচ্ছা, এই যে ইচ্ছার বিরুদ্ধে গিয়েও সঠিক কাজটা করার ক্ষমতা, এটাই হলো সেই শান্ত শক্তি। এটা আসলে বর্তমানের আরামের সাথে ভবিষ্যতের পুরস্কারের একটা বোঝাপড়া। তার মানে এটা নিজেকে জোর করে খাটানোর ব্যাপার নয়, বরং একটা সচেতন ইন্তিখাব বা চয়েস। একদম। কিন্তু এই ইন্তেখাব করা তো খুব কঠিন। আমাদের ভেতর যেন দুটো সত্তা কাজ করে, একটা আরাম চায় আর একটা উন্নতি চায়। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন। এটাকে মনস্তত্ত্বের ভাষায় বলা হয় প্রেজেন্ট বায়াস বা বর্তমানের প্রতি পক্ষপাত। প্রেজেন্ট বায়াস? হ্যাঁ, আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক পুরস্কার পেতে ভালোবাসে। ওই 5 মিনিটের ঘুমটা হলো তাৎক্ষণিক পুরস্কার, আর দিনের শেষে কাজ শেষ করার সন্তুষ্টিটা হলো বিলম্বিত পুরস্কার। শৃঙ্খলা আর কিছুই নয়, এই দুইয়ের মধ্যে লড়াইয়ে ওই বিলম্বিত পুরস্কারকে জিতিয়ে দেওয়ার একটা কৌশল। ম্যাকফার্লেন তাই বলছেন শৃঙ্খলা আসলে কোনো শিকল নয়, এটা সত্যিকারের স্বাধীনতার চাবিকাঠি। বাহ! এটা আপনাকে আপনার ক্ষণিকের আবেগ বা ইচ্ছার দাসত্ব থেকে মুক্তি দেয়। দারুণ একটা দৃষ্টিভঙ্গি। তার মানে যে মানুষটা সুশৃঙ্খল সে আসলে তার নিজের আবেগের চেয়ে বেশি শক্তিশালী। ঠিক। কিন্তু এই শক্তি ধরে রাখা আজকের যুগে প্রায় অসম্ভব একটা লড়াই। আমাদের মনোযোগ তো এখন সবচেয়ে সস্তা পণ্যে পরিণত হয়েছে। এবং এই লড়াইয়ের জন্য আমাদের একটা যুদ্ধ পরিকল্পনা দরকার। ম্যাকফার্লেনের মতে এই যুদ্ধটা জেতার সেরা সময় হলো দিনের শুরু। দিনের শুরু? হ্যাঁ, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের মনোযোগটা প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা নোটিফিকেশন, প্রত্যেকটা ইমেল, প্রত্যেকটা নিউজ ফিড সবই আমাদের মনোযোগের জন্য লড়ছে। এটাকে বলা হয় অ্যাটেনশন ইকোনমি। এটা একদম সত্যি। দিনের শেষে গিয়ে মনে হয় সারাদিন ব্যস্ত ছিলাম, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, শুধু এক অ্যাপ থেকে আর এক অ্যাপে ঘুরে বেরিয়েছি। এই ডিজিটাল গোলকধাঁধা থেকে বেরোনোর উপায় কি? ম্যাকফার্লেনের সমাধানটা খুব সরল কিন্তু প্রচণ্ড কার্যকর। তিনি বলেন দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ বা মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক, MIT। MIT? হ্যাঁ, সেটা দিনের একদম শুরুতে করে ফেলতে হবে, অন্য কোনো কিছু করার আগেই। কিন্তু সবার জীবন তো একরকম নয়। ধরুন একজন নতুন মা বা যে শিফটে কাজ করে, তার জন্য দিনের শুরুতে সবচেয়ে কঠিন কাজ করাটা প্রায় অসম্ভব হতে পারে। এই বই কি শুধু 9টা-5টা চাকরি করা মানুষের জন্য লেখা? চমৎকার প্রশ্ন। না, বিলকুল তা নয়। এখানে দিনের শুরু বলতে আক্ষরিক অর্থে ভোরবেলা বোঝানো হচ্ছে না। আচ্ছা। এর মানে হলো আপনার ব্যক্তিগত কর্মদিবসের শুরু। সেটা ভোর 5টাও হতে পারে, আবার দুপুর 2টাও হতে পারে। মূল বিষয়টা হলো যখন আপনার মানসিক শক্তি আর মনোযোগ সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে থাকে, ঠিক সেই সময়টাকে সবচেয়ে জরুরি কাজের জন্য বরাদ্দ করা। এর পিছনের বিজ্ঞানটা হলো ডিসিশন ফেটিগ
বা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি। এই বিষয়টা একটু ভেঙে বললে ভালো হয়। আমাদের ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার অনেকটা ফোনের ব্যাটারির মতো। ফোনের ব্যাটারি? হ্যাঁ, সকালে যখন ঘুম থেকে উঠি তখন এটা 100% চার্জ থাকে। সারাদিনে আমরা যত ছোট বড় সিদ্ধান্ত নিই, কি পড়ব, কি খাবো, কোন ইমেলের উত্তর আগে দেব, এই ব্যাটারি চার্জ একটু একটু করে কমতে থাকে। বুঝতে পারছি। দিনের শেষে এই ব্যাটারি প্রায় শূন্য হয়ে যায়। তাই আপনি যদি আপনার সবচেয়ে কঠিন বা গুরুত্বপূর্ণ কাজটা দিনের শেষের জন্য ফেলে রাখেন, তখন সেটা করার মতো মানসিক শক্তি আপনার আর থাকবে না। তার মানে সকাল সকাল সবচেয়ে বড় আর কঠিন পাথরটা বয়ামে ভরে ফেললে বাকি ছোটখাটো কাজগুলো সারাদিনে ঠিকই জায়গা মতো বসে যাবে। ঠিক তাই। এটা করার মাধ্যমে আমরা আসলে দিনের বাকি অংশের জন্য নিজেদের মনকে ভারমুক্ত করে দিচ্ছি। একদম। একবার আপনার এমআইটি শেষ হয়ে গেলে আপনি একটা মানসিক জয় অর্জন করলেন। দিনের বাকি সময়ে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বা ছোটখাটো বাধা আপনাকে আর ততটা কাবু করতে পারবে না, কারণ আপনি জানেন আপনার দিনের প্রধান কাজটা হয়ে গেছে। কিন্তু অনেক সময় তো সেই ব্যাটারিটাই সকালে চার্জড মনে হয় না। কাজটা যে গুরুত্বপূর্ণ তা জানি, কিন্তু শুরু করার মতো অনুপ্রেরণা পাই না। আমরা তো সারা জীবন শুনে এসেছি যে সফল হতে হলে মোটিভেশন দরকার। লেখক কি এই ধারণাকে পুরোপুরি নাকচ করে দিচ্ছেন? তিনি নাকচ করছেন না, তবে এর সীমাবদ্ধতা তুলে ধরছেন। এখানেই বইয়ের সবচেয়ে শক্তিশালী ধারণাগুলোর একটি আসে। আচ্ছা। ম্যাকফার্লেন বলছেন, অনুপ্রেরণা বা মোটিভেশন হলো একটা দেশলাইয়ের কাঠির মতো। দেশলাইয়ের কাঠি? হ্যাঁ, এটা দপ করে জ্বলে ওঠে, অনেক আলো দেয়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই নিভে যায়। একটা মোটিভেশনাল ভিডিও দেখে হয়তো আপনার মনে হলো কাল থেকে পৃথিবী বদলে দেব, হা এটা হয়। কিন্তু পরদিন সকালে সেই আগুনটা থাকে না। তাহলে দেশলাইয়ের কাঠি যদি নির্ভরযোগ্য না হয়, তবে আমাদের দীর্ঘস্থায়ী জ্বালানিটা আসবে কোথা থেকে? সেই জ্বালানির উৎস হলো আপনার কেন বা ওয়াই, অর্থাৎ আপনি যে লক্ষ্যটা অর্জন করতে চান সেটা কেন চান, এর পেছনের গভীর উদ্দেশ্যটা কি। ম্যাকফার্লেন বলছেন, যখন আপনার মোটিভেশন শেষ হয়ে যাবে তখন এই শক্তিশালী উদ্দেশ্যই আপনাকে বিছানা থেকে টেনে তুলবে। ধরুন, আপনার লক্ষ্য হলো একটা বই লেখা, এটা হলো কি। কিন্তু আপনার কেন হতে পারে আপনার জ্ঞান দিয়ে মানুষের জীবন বদলে দেওয়া বা আপনার সন্তানদের জন্য একটা উত্তরাধিকার রেখে যাওয়া। তার মানে যখন মাঝরাতে লিখতে ইচ্ছে করবে না, তখন বই লেখার চিন্তাটা হয়তো আপনাকে জাগিয়ে রাখতে পারবে না, কিন্তু আপনার কেনর চিন্তাটা পারবে। এই কেন খুঁজে বের করার কোনো নির্দিষ্ট পদ্ধতি কি আছে? আছে। একটা খুব কার্যকর পদ্ধতি হলো নিজেকে বারবার কেন প্রশ্ন করা। যেমন আমি ওজন কমাতে চাই। কেন? কারণ আমি আরও ফিট হতে চাই। কেন? কারণ আমি আমার বাচ্চাদের সাথে পার্কে দৌড়াতে চাই কোনো ক্লান্তি ছাড়া। আচ্ছা। কেন? কারণ আমি তাদের শৈশবের সুন্দর মুহূর্তগুলোর অংশ হতে চাই। এই যে শেষ উত্তরটা, এটাই আপনার আসল আবেগঘন কেন। ওয়াও! এটাই আপনার অফুরন্ত জ্বালানি। সাথে তুলনা করি, তাহলে এই কেন হলো সেই উর্বর মাটি যার ওপর সবকিছু নির্ভর করছে। অসাধারণ উপমা। আর এই মাটিতে বীজ বোনার প্রক্রিয়াটাই হলো ধারাবাহিকতা। হ্যাঁ, এই জায়গাটাতেই তো অনেকে আটকে যায়। ঠিক। অনেকেই যে ভুলটা করে তা হলো শুরুতেই প্রচণ্ড উদ্দীপনা নিয়ে ঝাঁপিয়ে পড়া। নতুন বছর শুরু হলে প্রথম দিনেই জিমে গিয়ে 3 ঘন্টা ব্যায়াম করা, আর 1 সপ্তাহ পর আগ্রহ হারিয়ে ফেলা। এই সমস্যাটা আমার খুব পরিচিত। এখানে লেখকের পরামর্শ কি? তার পরামর্শ হলো তীব্রতার চেয়ে ধারাবাহিকতা বেশি শক্তিশালী। কনসিস্টেন্সি ওভার ইন্টেন্সিটি। তিনি বলছেন, একদিনে 10 ঘন্টা পড়াশোনা করে পরের 1 সপ্তাহ গায়েব হয়ে যাওয়ার চেয়ে প্রতিদিন নিয়ম করে মাত্র 30 মিনিট পড়াশোনা করা অনেক ভালো ফল দেয়। এখানে কাজ করে কম্পাউন্ডিং এফেক্ট বা চক্রবৃদ্ধি প্রভাবের ধারণা। এটা জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটসের 1% বেটার এভরিডে ধারণার মতো, তাই না? একদম। বিষয়টা গণিতের মতোই কাজ করে। আপনি যদি প্রতিদিন মাত্র 1% নিজের উন্নতি করেন, তাহলে 1 বছর শেষে আপনি শুরুর চেয়ে 37 গুণ ভালো অবস্থায় থাকবেন। 37 গুণ? হ্যাঁ। আর উল্টো দিকে প্রতিদিন 1% খারাপ হলে আপনি প্রায় শূন্যে নেমে আসবেন। সাফল্য বা ব্যর্থতা কোনোটাই একদিনে ঘটে না। এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের চক্রবৃদ্ধি সুদ। আপনার নিজের জীবনে এর কোনো উদাহরণ আছে? অবশ্যই। আমার নিজের কথাই বলি। আমি আগে ভাবতাম একটা গবেষণাপত্র লেখার জন্য আমার ঘন্টার পর ঘন্টা নিরবচ্ছিন্ন সময় লাগবে, কিন্তু ম্যাকফার্লেনের বইটা পড়ার পর আমি শুধু প্রতিদিন সকালে 45 মিনিট লেখার অভ্যাস করি। শুধু 45 মিনিট? হ্যাঁ।
এবং অবিশ্বাস্য হলেও সত্যি, এই ছোট পরিবর্তনে আমি গত 3 মাসে একটা পুরো পেপারের খসড়া শেষ করে ফেলেছি। এই উদাহরণটা খুব শক্তিশালী। তার মানে ম্যারাথন দৌড়ানোর জন্য প্রথম দিনেই 42 কিলোমিটার দৌড়ানোর চেষ্টা করাটা বোকামি, একদম। বরং প্রতিদিন একটু একটু করে দৌড়ানোর অভ্যাস তৈরি করতে হবে। কিন্তু এই দীর্ঘ ম্যারাথনে বাধা তো আসবেই, ব্যর্থতা, প্রত্যাখ্যান, এগুলো তো জীবনেরই অংশ। এই সব কিছু শোনার পর খুব ভালো লাগছে, কিন্তু আমি জানি কাল সকালেই হয়তো আমি আবার অ্যালার্মটা স্নুজ করে দেব। যখন আমরা ব্যর্থ হই তখন কি হবে? এবং এখানেই একজন সুশৃঙ্খল মানুষ আর একজন সাধারণ মানুষের মধ্যে মূল পার্থক্যটা তৈরি হয়। কি সেই পার্থক্য? ম্যাকফার্লেন বলছেন, ব্যর্থতা আসবেই, এটা নিশ্চিত। প্রশ্নটা হলো, ব্যর্থতার পর আপনি কি করবেন? বেশিরভাগ মানুষ বাধার মুখে থেমে যায়। তারা প্রত্যাখ্যানকে ব্যক্তিগতভাবে নেয় এবং মনে করে আমাকে দিয়ে হবে না। আর সুশৃঙ্খল মানুষ? একজন সুশৃঙ্খল মানুষ সেই বাধাকে একটা শিক্ষা বা ডেটা পয়েন্ট হিসেবে দেখে। তারা প্রশ্ন করে, এই ব্যর্থতা থেকে আমি কি শিখলাম? কোন কৌশলটা কাজ করেনি? পরের বার কোন জিনিসটা আমি অন্যভাবে করতে পারি? বাহ! তাদের কাছে ব্যর্থতা মানে রাস্তার শেষ নয়, বরং এটা পথের একটা বাঁক মাত্র। আপনার শক্তিশালী কেন এখানে একটা শক অ্যাবজর্ভার হিসাবে কাজ করে। এটা আপনাকে পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানোর শক্তি যোগায়। আর মানে পুরোটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ব্যর্থতাকে আমি একজন ব্যর্থ মানুষ না ভেবে আমার এই প্রচেষ্টাটি ব্যর্থ হয়েছে এইভাবে দেখা। ঠিক। এটা তো শুধু লক্ষ্য অর্জনের বিষয় নয়, এটা তো জীবন দর্শনেরই একটা অংশ। একদম। এই মানসিকতা গড়ে তুলতে পারলে কোনো বাধাই আর স্থায়ী মনে হবে না। প্রতিটি বাধা হয়ে উঠবে আরও শক্তিশালী হওয়ার একটি সুযোগ। এই বইটির একটা দিক আমাকে বেশ অবাক করেছে, যা সাধারণত এই ধরনের সেলফ হেল্প বইতে দেখা যায় না। কোনটা? সেটা হলো আধ্যাত্মিকতার সাথে শৃঙ্খলার সংযোগ। আমি ভাবিনি যে ডিসিপ্লিনের বইতে বিশ্বাস বা কৃতজ্ঞতার মতো বিষয়ের কথা থাকবে। এবং আমার মতে এটাই বইটিকে একটি ভিন্ন মাত্রা দিয়েছে। ম্যাকফার্লেন মনে করেন শুধু কঠোর পরিশ্রম আর কৌশলই সবকিছু নয়। আচ্ছা। কারণ একটা পর্যায়ে গিয়ে শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে, যেটাকে আমরা বার্নআউট বলি। দীর্ঘমেয়াদী সাফল্য এবং মানসিক শান্তির জন্য ভেতরের শক্তিও সমানভাবে জরুরি। কিন্তু বিশ্বাস বা কৃতজ্ঞতার মতো বিষয়গুলো কিভাবে শৃঙ্খলার মতো একটা কঠিন বিষয়ের সাথে যুক্ত? ভাবুন তো, যখন আমরা কোনো বড় লক্ষ্যের পেছনে ছুটি, তখন আমরা প্রায় অধৈর্য হয়ে পড়ি। ফলাফল না পেলে হতাশ হয়ে যাই। এটা তো হয়। লেখক বলছেন, নিজের চেষ্টার উপর বিশ্বাস রাখার পাশাপাশি পুরো প্রক্রিয়াটার উপরও একটা আস্থা রাখা জরুরি। বিশ্বাস আমাদের ধৈর্য ধরতে শেখায়, আর কৃতজ্ঞতা আমাদের যা আছে তার জন্য সন্তুষ্ট থাকতে সাহায্য করে। আচ্ছা। এই দুটি গুণ আমাদের শুধুমাত্র ফলাফলের পেছনে ছোটার যে মানসিক চাপ, তা থেকে মুক্তি দেয়। তার মানে একদিকে লক্ষ্যের প্রতি একাগ্র থাকা, অন্যদিকে বর্তমান মুহূর্তের জন্য কৃতজ্ঞ থাকা, এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য তৈরি করা। অসাধারণভাবে বলেছেন। উচ্চাকাঙ্ক্ষা যেন আমাদের মানসিক শান্তি কেড়ে না নেয়, সেই দিকে খেয়াল রাখা। একদম। এই ভারসাম্যটাই হল টেকসই সাফল্যের চাবিকাঠি। আপনি যখন আপনার কাজের পেছনে একটি মহৎ উদ্দেশ্য খুঁজে পান এবং কৃতজ্ঞচিত্তে কাজটি করেন, তখন শৃঙ্খলা আর কোনো কঠিন বোঝা মনে হয় না। এটি তখন আপনার জীবনেরই একটি স্বাভাবিক এবং আনন্দদায়ক অংশ হয়ে ওঠে। দারুণ। পুরো আলোচনাটা যদি আমরা গুছিয়ে আনি, তাহলে হ্যারিস ডি ম্যাকফার্লেনের মূল বার্তাটি হল, শৃঙ্খলা কোনো একদিনের বিপ্লব নয়, এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের একটি দীর্ঘ যাত্রা। ঠিক। এর জন্য একটা শক্তিশালী কেন দরকার, যা আপনার ধ্রুবতারা হিসেবে কাজ করবে। এবং এই যাত্রায় ধারাবাহিকতাই হবে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য বাহন, আর ব্যর্থতা থেকে শেখার মানসিকতাই হবে আপনার বর্ম। শক্তিশালী শুরু করুন, স্থির থাকুন এবং শেষ পর্যন্ত লড়ে যান। একদম। আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, তার উপর ভিত্তি করে যদি জীবনকে বদলানোর জন্য আগামীকাল থেকে শুধু একটি ছোট ধারাবাহিক পরিবর্তন আনতে হয়, তাহলে সেটি কি হবে? কোনো বড় কিছু নয়, হয়তো প্রতিদিন মাত্র 10 পৃষ্ঠা বই পড়া, বা ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন বন্ধ করে দেওয়া, অথবা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা সকালে প্রথম 30 মিনিটে করা। ঠিক। কোনটি হবে সেই একটি জিনিস যা সময়ের সাথে সাথে জীবনে চক্রবৃদ্ধি হারে পরিবর্তন আনবে?